পরক্ষণেই মিলিয়ে যায় আবার। জনারণ্যে ভরা কলকাতার একটা চেনা রাস্তা। মাথার উপর বৈশাখ মাসের প্রচণ্ড রোদ ঝাঁঝা করছে। ফুটপাতের ধারে টুকিটাকি সরঞ্জাম সাজিয়ে বসে আছে অসংখ্য ফেরিওয়ালার দল। আর একটা মুখ, বয়সের ভারে জর্জরিত অসংখ্য বলিরেখাক্রান্ত একটা বিবর্ণ পাণ্ডুর মুখ। ছোট ছোট নিষ্প্রভ স্থির হলদে চোখ দুটো কুটুরাবৃত। ঠোঁটের কোণে লেগে আছে একটা অদ্ভুত মিহি হাসি। খ্যানখ্যানে গলায় বিড়বিড় করে কি যেন বলছে সে। ले जाइए ना बाबूजी, ले जाइए, एकदम असली चीज আছে, एकदम असली चीज আছে, और कहीं मिलबे ना, और कभी भी ना। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণিমাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি আরজে অর্ণব, আর আজ কাহন আপনাদের শোনাবে স্ত্রীর কলমে একটা সাইকোলজিক্যাল হরর কাহিনী, অপার্থিব। যারা নিয়মিত বিভিন্ন চ্যানেলে অডিও স্টোরি শোনেন তারা স্ত্রীর নামের সাথে বেশ পরিচিত, এ কথা বলাই বাহুল্য। তবে আজকের গল্প চয়ন থেকে শুরু করে গল্প পাঠ, আবহ নির্মাণ, পরিচালনা সবটারই দায়িত্ব নিয়েছে টিম কাহনের অন্যান্য সদস্যরা। আমি শুধু একটা চরিত্রে অভিনয় করেছি মাত্র। কাজেই আজ কিন্তু আপনাদের একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে। আজ গল্প পাঠে থাকছে অরিজিৎ, অন্যান্য চরিত্রে সঙ্গীতা, অলিভিয়া, সিদ্ধার্থ, আবির, সৌমিক, নীল, তমজিৎ এবং আমি আরজে অর্ণব। একটি বিশেষ ভূমিকায় কৃষ্ণময়। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন প্লিজ। শুরু হচ্ছে স্ত্রীর কলমে অপার্থিব। তোমাদের বাড়িতে আজকে তোমার বাবার জন্য একটা নতুন ভেহিকেল কেনার কথা আছে, তাই তো? কথাটা বলে আর চোখে একবার মেয়েটার দিকে দেখে নেয় সায়ন্তন। ওর হাতের তালুতে মেলে রাখা মেয়েটার ফর্সা নরম হাতটা তীর তীর করে কেঁপে ওঠে। পর মুহূর্তেই হাতটা সরিয়ে নেয় সে। কি লোক করেছে, ভুল করে বল চলে গেছে ভাই। সায়ন্তনের কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলে ওঠে অর্ঘ্য। কিছু বুঝতে না পেরে খানিক জিজ্ঞাসু চোখে ভ্রু কুঁচকে বন্ধুর দিকে তাকিয়ে থাকে সায়ন্তন। অর্ঘ্য কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কুণাল গলা প্রায় খাদে নামিয়ে বলে, আরে গাধা, 3 মাস আগে একটা কার অ্যাক্সিডেন্টে অঙ্কিতার বাবার দুটো পাই বাদ যায়। এতক্ষণে সায়ন্তনের কাছে ব্যাপারটা খানিক স্পষ্ট হয়। মাথার উপরে কলেজ ক্যান্টিনের আদ্যিকালের পাখাটা হাঁপটানা অসুস্থ বৃদ্ধের মতো খ্যাস খ্যাস শব্দ করে ঘুরে চলেছে একটানা। জিভ দিয়ে আলতো করে একবার ঠোঁটটা চেটে নেয় সায়ন্তন। উল্টো দিকের চেয়ারটাতে মাথা নিচু করে বসে আছে মেয়েটা। মনে মনে প্রমাদ কোণে ওরা। আজ মনে হয় আর নিস্তার নেই। গালের ওপর সপাটে একটা 5 আঙুলের মোলায়েম ট্যাটু ফুটে ওঠার জন্য মনে মনে প্রায় প্রস্তুত হয়ে গিয়েছিল সায়ন্তন। আর ঠিক তখনই উল্টো দিক থেকে মেয়েটার আর্দ্র কণ্ঠস্বর ভেসে আসে। অন্তুদা খুব একটা ভুল বলেনি। আজ সত্যিই বাড়িতে বাবার জন্য একটা নতুন ভেহিকেল আসার কথা আছে। এবারে অবাক হওয়ার পালা ওদের। ফ্যাল ফ্যাল করে মুখ চাওয়াচাওয়ি করে ওরা। ব্যাপারটা যে কি হচ্ছে সায়ন্তন নিজেও ঠিক বুঝে পায় না। কুণাল একটু ইতস্তত করে বলে, কিন্তু আমরা যে শুনেছিলাম কাকুর। মেয়েটার গোলাপি ঠোঁটজোড়া তীর তীর করে কেঁপে ওঠে একবার। ওদের দিকে মুখ তুলে তাকায় সে। ঈষৎ কাঁপা গলায় বলে, বাবার জন্য অর্ডার দেওয়া হুইল চেয়ারটা আজকেই আসার কথা আছে।
কথাটা বলে আর দাঁড়ায় না মেয়েটা। দ্রুত পায়ে চেয়ার ছেড়ে ক্যান্টিনের দরজার দিকে পা বাড়ায় সে। মেয়েটা চলে যেতেই বুক ভরে একটা নিঃশ্বাস নেয় কুণাল, যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ে ওদের। তোর এই শখের জ্যোতিষগিরি শালা কোন দিন আমার পিঠের ছাল তুলিয়ে ছাড়বে? নিজে তো হাত দেখার নাম করে নিত্য নতুন মামুনিদের হাত ধরে ইয়ে করবে, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষবো। টেবিলে রাখা সিঙ্গারার অবশিষ্ট টুকরোটায় কামড় দিতে দিতে সায়ন্তনের দিকে তাকিয়ে ফুঁসে ওঠে অর্ঘ্য। আমি অত কিছু ভেবে বলিনি, ফস করে মুখ দিয়ে বেরিয়ে গেল। অর্ঘ্য তখনও গজগজ করছিল। সেদিকে তেমন ভ্রুক্ষেপ না করে কিছুটা আপন মনেই বলে ওঠে সায়ন্তন। সায়ন্তন সান্যাল ওরফে অন্তু স্যান্ডেল। কলেজে এই নামেই সবাই ওকে চেনে। অর্ঘ্য, অন্তু, কুণাল, জয়, রজত এমন কয়েকজনের একটা ছোটখাটো গ্রুপ আছে কলেজে। সবাই অবশ্য সেটাকে অন্তু স্যান্ডেলের ঠেক বলেই চেনে। কেউ কেউ আবার ঠাট্টা করে বাবা অন্তু স্যান্ডেলের ঠেকও বলে থাকে। অবশ্য এটা বলার পেছনে একটা কারণ আছে। কারণটা অবশ্যই সায়ন্তন ওরফে অন্তু নিজেই। কলেজে এসে গুলতানি করা ছাড়াও আরও একটা অদ্ভুত কাজ করে থাকে সে। এটা অনেকটা অন্তুর একটা অদ্ভুত শখ কিংবা খেয়াল বলা যেতে পারে। অন্তুর মতে সে নাকি ভালো হাত দেখতে পারে। গুছিয়ে বলতে গেলে যাকে বলে ওই অ্যাস্ট্রোপ্রামিস্ট। নিজেকে খানিকটা তাই দাবি করে সে। এবং সব থেকে আশ্চর্যের কথা, এই ভয়ানক দুর্মূল্যের বাজারে দাঁড়িয়েও এই মহান পরোপকার করার জন্য আপাতত 1 টাকাও দক্ষিণা নেয় না সে। তবে এই ফ্রি সার্ভিস শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ অন্তুর মতে নারী জাতির সেবায় নিজেকে উৎসর্গ করতে পারলেই সে নাকি ধন্য। বাকি অন্যান্য মেল কাস্টমারদের থেকে সে টুকটাক কোল্ড ড্রিঙ্কস, সিগারেট কিংবা স্ন্যাক্স জাতীয় কিছু পারিশ্রমিক হিসাবে নিতে বিশেষ দ্বিধাবোধ করে না। তবে কিনা এই কষ্ট তাকে খুব বেশি সহ্য করতে হয় না, কারণ কলেজের অধিকাংশ স্টুডেন্টই ওকে খুব একটা সিরিয়াসলি নেয় না। যদিও তাতে অন্তুর তেমন একটা যায়ও আসে না। সে রোজকার মতোই কলেজে আসে, ক্লাস বাঙ্ক করে, ক্যান্টিনে বসে তার ঠিক মেম্বারদের নিয়ে আড্ডা দেয়। ভাগ্য প্রসন্ন হলে 2-1জন ফ্রির ওই ফার্স্ট কিংবা সেকেন্ড সেমিস্টারের জুনিয়র ফিমেল কাস্টমারও জুটে যায় তার। অতঃপর হস্তরেখা বিচারের নামে বেশ কিছুক্ষণ স্পর্শ সুখ চলে, অবশ্যই হস্ত এবং চোখের। এভাবেই বছরের অধিকাংশ দিন কাটে অন্তু স্যান্ডেল এবং তার টেক মেম্বারদের। অতঃপর বছরের শেষে যা হওয়ার তাই হয়। সাপ্লির অবধারিত সাপ্লাই আসে। অন্যের পামিস্ট্রি যাচাই করে সলিউশন দেনেওয়ালা বেচারা স্যান্ডেল মশাই নিজের এক্সামের খাতায় খাড়ার মতো ঝুলতে থাকা অনিবার্য গাড্ডুটিকে কিছুতেই এড়াতে পারেন না। তবে তার মতে এইসব নেহাত তার নামে মিথ্যে রটনা। তিনি চাইলেই সেই সব স্বচ্ছন্দে এড়াতে পারেন। তবে কিনা এই কলেজের প্রতি, এখানকার স্টুডেন্টদের প্রতি, টিচারদের প্রতি, বোটানির অরুণা ম্যামের প্রতি তার এতটাই গভীর ভালোবাসা জন্মে গেছে যে এই কলেজ ছেড়ে যেতে তার একেবারেই ইচ্ছে করে না। তাই সাপ্লির দুরূহ সাপ্লাই আসাও বন্ধ হয় না। আর অন্তুর ঠেকও চোলাইয়ের ঠেকের মতো বহাল তবিয়াতে চলতে থাকে, চলতেই থাকে। অবশ্য আর যে কতদিন এভাবে চলবে, বাপ যে কতদিন আর মেস এবং কলেজের ফির করকরে নোট গুনতে রাজি হবেন, সেটা কিন্তু গণৎকার মশাই নিজেও জানেন না। সালা মালটাকে দেখ, দাঁত কেলাচ্ছি যেন ইয়ের বিয়ে পেয়েছে। আশেপাশে ঘেঁষা যাচ্ছে না, লেডিস পারফিউম ভুরভুর ভুরভুর করে গন্ধ ছাড়ছে। সারাদিন ধরে মেয়েদের বা হাত টেপাটেপি করলে তো এরকম একটু সেন্টু ছাড়বেই মাইরি। সালা থোবড়াটা যদি একটু ভালো হতো, তোর মতো আমরাও না হাত দেখতে পারতাম। ক্যান্টিনের বাইরের রকটায় বসে ঠ্যাং দোলাতে দোলাতে খানিকটা আক্ষেপের সুরেই বলে ওঠে জয়। সায়ন্তন এতক্ষণ হাসি হাসি মুখে এক মনে সিগারেট ফুঁকছিল। জয়ের কথাগুলো কানে যেতেই হঠাৎ কেমন যেন খেপচুরিয়াস হয়ে ওঠে সে। তুত 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 রেগে গেলে সায়ন্তনের ব্রেক ফেল করে, ওই জিভের ব্রেক ফেল করে আর কি। কাকে ডাকছিস রে? এ জয় কিন্তু পাড়ার তুতু নয়। পাশ থেকে টিপ্পনি কাটে রজত। সায়ন্তনের মাথাটা এবারে আরও গরম হয়ে যায়। কোনো রকমে জিভটাকে টাকরা থেকে ছাড়িয়ে এসে বলে,
তুই কি জানিস রে পামিস্ট্রির, দেখবি একদিন তো তোরাই আমাকে সিরিয়াসলি নিবি। আর জয়, তুই বেশি উড়িস না, রুচিরার সাথে তো রোজ রোজ বাওয়াল করিস। শালা ওই ফিজিক্স অনার্সের সম্রাট ওকে পটিয়ে নিলে ঠেলা বুঝবি। রুচিরা জয়ের গার্লফ্রেন্ড। ওদের প্রেম আর ঝগড়া খেলাটা অনেকটা ওই কেন্দ্র আর রাজ্য সম্পর্কের মতো। কখন যে ভাব আর কখন যে আড়ি, সেটাই বুঝে ওঠা দেয়। গজগজ করতে করতে উঠেই যাচ্ছিল সায়ন্তন, কিন্তু তার আগেই পেছন থেকে জয়ের থমথমে গলা ভেসে আসে। বন্ধু হয়ে বন্ধুর উইক পয়েন্টে খোঁচা দেওয়াটা আজকাল ভালোই শিখেছি সন্তু। কথাটা বলে আর এক মুহূর্তও সেখানে দাঁড়ায় না জয়। পাশ থেকে কুণাল চাপা স্বরে বলে ওঠে, কেসটা কি হলো? উত্তরটা দেয় রজত। আসলে তোদের বলা হয়নি, অ্যাকচুয়ালি জয় বারণ করেছিল কাউকে বলতে। ওদের মধ্যে রিলেশনটা আর আগের মতো নেই। তো এতে আর নতুন কথা কি? ওদের তো মাসের মধ্যে 10 বার ব্রেকআপ আর প্যাচ আপ লেগেই থাকে। অর্ঘ্যর কথায় মাথা নাড়ে রজত। না রে, এবারে ব্যাপারটা একটু সিরিয়াস। রজতের কথা বলার টোনে কিছু একটা ছিল। মুখ চাওয়াচাওয়ি করে ওরা তিনজন। মানে রুচিরা প্রেগনেন্ট। বাট তার থেকেও বড় কথা হলো যে জয় ইজ নট রেসপন্সিবল ফর দ্যাট। মানে? অবাক চোখে প্রশ্ন করে সায়ন্তন। মানে জয়ের সাথে ওর কিছু হয়নি, 4-5 দিন আগের কথা। জয় প্রথমটা জানতে পেরে খুবই আপসেট হয়ে পড়েছিল রে। নেশার ঘোরে সামলাতে না পেরে শেষটায় বলে ফেলেছিল আমাকে। তারপর অবশ্য দিব্যি টিব্বিও করিয়েছিল অনেক, যাতে কথাটা পাঁচকান না হয়। আমি ছাড়া আর কাউকে কথাটা বলিনিও, আমিও বলিনি কাউকে। কিন্তু তুই কি কোনোভাবে কিছু জেনেছিলি নাকি? রজতের শেষ প্রশ্নটা সায়ন্তনকে উদ্দেশ্য করে করা। সায়ন্তন প্রথমটায় কোনো উত্তর দেয় না। তারপর বিড়বিড় করে খানিকটা আপন মনেই বলে, আমি কিছু ভেবে বলিনি, ফস করে মুখ দিয়ে বেরিয়ে গেল। আজ সকালে ক্যান্টিনের ব্যাপারটাও হঠাৎ মনে পড়ে যায় সায়ন্তনের। তখনও কোনো কিছু না ভেবেই ভেহিকলসের কথাটা মেয়েটাকে বলে দিয়েছিল। কেমন যেন একটা অদ্ভুত অস্বস্তি লাগে ওর। কিছু একটা যেন মনে পড়বে করেও মনে পড়ছে না কিছুতেই। মাথার ভেতর হালকা একটা চিনচিনে ব্যথা হচ্ছে। দুহাতে কপালের রগ দুটো চেপে ধরে সায়ন্তন। আর তখনই ওর মাথার ভেতর এক মুহূর্তের জন্য একটা আবছা দৃশ্যপট ফুটে ওঠে। পরক্ষণেই মিলিয়ে যায় আবার। জনারণ্যে ভরা কলকাতার একটা চেনা রাস্তা। মাথার উপর বৈশাখ মাসের প্রচণ্ড রোদ ঝাঁঝা করছে। ফুটপাতের ধারে টুকিটাকি সরঞ্জাম সাজিয়ে বসে আছে অসংখ্য ফেরিওয়ালার দল। আর একটা মুখ, বয়সের ভারে জর্জরিত অসংখ্য বলিরেখাক্রান্ত একটা বিবর্ণ পাণ্ডুর মুখ। ছোট ছোট নিষ্প্রভ স্থির হলদে চোখ দুটো কুটুরাবৃত। ঠোঁটের কোণে লেগে আছে একটা অদ্ভুত মিহি হাসি। খ্যানখ্যানে গলায় বিড়বিড় করে কি যেন বলছে সে। ले जाइए ना बाबूजी, ले जाइए, एकदम असली चीज আছে, एकदम असली चीज আছে, और कहीं मिलबे ना, और कभी भी ना। একটা মাঝারি হাইটের চ্যাপ্টা পাথর কেউ যেন আড়াআড়ি দাঁড় করিয়ে মাটিতে গেঁথে রেখেছে সেটাকে। পাথরটার সারা গায়ে লালচে গুঁড়ো গুঁড়ো কি যেন লেগে আছে। অসংখ্য সুতো পাকে পাকে জড়িয়ে আছে তার গায়ে, কিন্তু ভালো করে খেয়াল করলে বোঝা যায় ওগুলো আসলে সুতো নয়। পাথরটাকে জড়িয়ে আছে কোনো একটা প্রাণীর অন্ত্রের ছিন্ন ভিন্ন অংশ। পাথরটার সামনে একটা ধুনিতে আগুন জ্বলছে, আর তাকে ঘিরে বসে আছে কয়েকজন। তাদের প্রত্যেকের দেহই সম্পূর্ণ উলঙ্গ, চামড়ার উপর আঁকা অজস্র বিচিত্র উল্কে। দুর্বোধ্য ভাষায় উচ্চ স্বরে সমবেতভাবে কি যেন উচ্চারণ করে চলেছে তারা।
তাদেরকে ঘিরে আছে কিছু অদ্ভুত জ্যামিতিক চিত্র। ঠিক যেন কোনো একটা পুজো করছে তারা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই পুজোরই অদ্ভুত বিচিত্র সব উপাচার। শুকিয়ে প্রায় কালো হয়ে যাওয়া প্রাচীন কোনো বৃক্ষরাজির ডাল। হাত দিয়ে একটা একটা করে ডাল সামনের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছে তারা। দাউ দাউ করে জ্বলছে আগুনের পিঙ্গল লকলকে শিখা। দূর থেকে কোথা হতে যেন মাদুলের দ্রিম দ্রিম সুর ভেসে আসছে। ঝিম ধরা সেই সুর, সেই অদ্ভুত সুরের আবেশ বাতাসে কেমন যেন মন খারাপের বিচিত্র আলপনায় কেটে যাচ্ছে। অগ্নিকুণ্ড থেকে খানিকটা দূরে কি একটা জন্তুকে বেঁধে রাখা হয়েছে। জন্তুটার সারা দেহে লালচে সিঁদুর জাতীয় কিছুর প্রলেপ দেওয়া। স্থির নিষ্পলক চোখে এক দৃষ্টে তাকিয়ে আছে জন্তুটা। লালচে আগুনের আভা প্রতিফলিত হচ্ছে তার দুই চোখে। অস্বাভাবিক এক মৃত্যু শীতল বন্য নিস্তব্ধতা মিশে আছে সেই চাহনিতে। যেন কিছু বলতে চায় সে। ধরফর করে বিছানা ছেড়ে উঠে বসে সায়ন্তন। সারা শরীর ঘামে ভিজে গিয়েছে তার। পাশের টেবিল থেকে জলের বোতলটা নিয়ে এক নিঃশ্বাসে ঢকঢক করে খানিকটা জল গলায় ঢেলে একটু যেন ধাতস্থ হয় ও। এক কামরার এই ছোট্ট রুমটায় আপাতত একাই থাকে সায়ন্তন। মাস কয়েক হলো ও রুমমেট পবিত্র কি একটা প্রাইভেট কোম্পানিতে জব পেয়ে এখানকার পার্টে চুকিয়ে ওড়িশায় শিফট করে গেছে। বাড়ির মালিক নতুন ভাড়াটে খুঁজছে, তবে এখন অবধি এসে পৌঁছয়নি কেউ। হাতের তালুর উল্টো পিঠটা দিয়ে একবার মুখ মুছে সায়ন্তন। মোবাইল স্ক্রিন বলছে ঘড়িতে এখন রাত প্রায় 3:30 বাজছে। কদিন ধরেই এই এক অদ্ভুত উৎপাত শুরু হয়েছে। প্রায় দিনই উল্টোপাল্টা দুঃস্বপ্ন দেখে শেষ রাতের দিকে ভেঙে যাচ্ছে ঘুমটা। না, এবার থেকে মাঝরাত অবধি জেগে জেগে এই ওয়েব সিরিজ দেখাটা বন্ধ করতে হবে। ওই সব দেখে দেখেই এই ঘুমের দফা রফা হয়ে গেছে একদম। মনে মনে এইসব ভাবতে ভাবতেই আবারও পাশ ফিরে শুয়ে পড়ে সায়ন্তন। একটু একটু করে ওর দু চোখের পাতা ছুঁয়ে নেমে আসে গাঢ় ঘুমের প্রলেপ। নির্বাক নিস্তব্ধ দৃষ্টিতে আধো অন্ধকারে ঘেরা ছোট্ট ঘরটা চেয়ে থাকে ওর ঘুমন্ত শরীরটার দিকে। আর চেয়ে থাকে একজোড়া স্থির নিষ্পলক চোখ। সেই চোখে মিশে আছে অদ্ভুত এক শীতল হাতছানি, কুয়াশা ঘেরা মৃত্যুর রক্তিম হাতছানি। সকাল সকাল মোবাইলের রিংটোনে ঘুম ভাঙল সায়ন্তনের। কুনাল ফোন করেছে। ঘুম ঝরানো গলায় কলটা রিসিভ করতেই ফোনের ও প্রান্ত থেকে কুনালের উচ্ছ্বসিত কণ্ঠস্বর ভেসে আসে। হ্যালো হ্যালো অন্তু, জানিস লাস্ট উইকে যে ইন্টারভিউটা দিয়েছিলি সেটাই তো সিলেকশন হয়ে গেছে, তাই তো? কুনালকে মাঝপথে থামিয়ে হাই তুলতে তুলতে বলে ওঠে সায়ন্তন। কয়েক সেকেন্ড ফোনের ও প্রান্ত থেকে কোনো উত্তর আসে না। হ্যাঁ, কিন্তু কিন্তু তুই কি করে জানলি? আমি তো ইন্টারভিউয়ের কথাটা কাউকে বলিনি। ভেবেছিলাম যদি সিলেকশন হয় তাহলে একেবারে জানাবো। কুনালের কথায় চমক ভাঙে সায়ন্তনের। সত্যি তো, ও কি করে জানল? ফোনের ওপারে আরো অনেক কিছুই বলে যাচ্ছিল কুনাল, কিন্তু সেই সব কিছুই যেন মাথায় ঢুকছিল না সায়ন্তনের। ওর মাথার ভেতর তখন ঘুরপাক খাচ্ছিল কেবল একটাই প্রশ্ন, তুই কি করে জানলি? সত্যি তো, ও জানল কি করে? আজকে প্রজেক্ট সাবমিশনের লাস্ট ডেট। আজকেও ক্লাস মিস করলে পিসিএস আমার ছাল ছাড়িয়ে ছাইয়া ছাইয়া নাচ দেখাবে। হড়বড় করে কথাগুলো বলে যায় অর্ঘ্য। হঠাৎ হাতের সিগারেটটায় একটা টান দিয়ে খানিকটা আনমনেই সায়ন্তন বলে ওঠে, পিসিএস আজকে আসবে না। অবশ্য আজকে বলে নয়, পিসিএস আর কোনোদিনই কলেজে আসবে না। ওরে আমাদের নস্ট্রাডামাস রে, আজ থেকে তোর নাম অন্তু স্যান্ডেল না হয় অন্তু ডামাস। জয়ের কথা শেষ হয় না, মুখের কথা মুখেই থেকে যায় ওর।
তার আগেই ওদের ক্লাসেরই একটা ছেলে প্রায় ছুটতে ছুটতে ক্যান্টিনে এসে খবরটা দিয়ে যায়। আজকে কোনো প্রজেক্টের সাবমিশন হবে না, বাদবাকি সব ক্লাসও ক্যান্সেল হয়ে গেছে। এই মাত্র কলেজে খবর আসলো পিসিএস স্যার নাকি আজকে ভোরবেলা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন। ছেলেটার বলা শেষের কথাটা যেন উত্তপ্ত গরম সীসার মতো ওদের কানের ভেতরে ঢেলে দেয় কেউ। পিসিএস পিসিএস মারা গেছে? বিড়বিড় করে কোনো মতে শব্দ কটা উচ্চারণ করে কুণাল। সায়ন্তন নিজেও চমকে ওঠে, বলার মতো একটা শব্দও খুঁজে পায় না। এসব কি নিছকই কাকতালীয় নাকি? মাথার ভেতর কয়েক মুহূর্তের জন্য আবারও সেই চিনচিনে ফিকে যন্ত্রণাটা অনুভব করে সায়ন্তন, যেন কেউ খুব আস্তে আস্তে ওর স্নায়ুর ভেতর একটা একটা করে আলপিন গেঁথে দিচ্ছে। হাই। পেছন থেকে হঠাৎ অচেনা একটা মোলায়েম কণ্ঠস্বরের ডাকে চমকে ওঠে সায়ন্তন। উইকেন্ডের ছুটিতে বাড়ি গিয়েছিল। ফিরতে ফিরতে বেশ খানিকটা রাত হয়ে গেল। ট্রেন প্রায় ঘণ্টাখানেক লেট থাকায় এই বিপত্তি। ঘড়িতে এখন রাত প্রায় 11:15 বাজতে যায়। স্টেশন থেকে ওর মেসটা ওই মিনিট 20 হাঁটা পথ। এত রাতে কোনো অটো বা টোটো পাওয়া যাবে না বলে সে আশা ত্যাগ করেই হাঁটতে শুরু করেছিল সায়ন্তন। মেইন রোড থেকে কিছুটা ভেতরের দিকে হওয়ায় এত রাতে এদিকটায় লোক চলাচল তেমন একটা থাকে না। রাস্তায় জনপ্রাণী বলতে ওই 2-1টা কুকুর ছাড়া আর কেউই নেই। মোড়ের মুখের ছোট পানবেড়ের গুমটিটাও বন্ধ হয়ে গেছে এতক্ষণে। একটা চুইংগাম মুখে ফেলে ফুটপাত ধরে সোজা হাঁটছিল সায়ন্তন। পেছন থেকে ডাকটা শুনে থমকে দাঁড়ায়। একটা মেয়ে, বয়স আন্দাজ 19-20 বেশি হবে না, ছিপছিপে স্লিম ফিগার, পরনে একটা স্কাই ব্লু রঙের টি শার্ট আর ডেনিম, বেশ আপ টু ডেট চেহারা। এক্সকিউজ মি, আপনার কেমিস্ট্রি সেকেন্ড ইয়ার তো? মেয়েটা নিঃসন্দেহে যথেষ্ট সুন্দরী, চট করে চোখ সরানো যায় না। বোকার মতো তাই হাঁ করে বেশ কিছুক্ষণ তার দিকেই তাকিয়েছিল সায়ন্তন। মেয়েটার কথায় হুঁশ ফেরে ওর। কিন্তু আপনাকে তো ঠিক চিনলেন না তাই তো? না চেনারই কথা। আমিও সেম কলেজ, বাট ফার্স্ট ইয়ার সেকেন্ড সেম। ও আচ্ছা আচ্ছা। মাথা নাড়ে সায়ন্তন, তারপর একটু হেসে বলে, আমি অন্তু, আই মিন সায়ন্তন সান্যাল। আই নো, আপনার কথা কলেজে অনেক শুনেছি। বাই দ্য ওয়ে, আমি রীতা পাসওয়ান। কথা বলতে বলতে সায়ন্তনের পাশে পাশে হাঁটতে শুরু করে মেয়েটা। আপনার বাড়ি কি এদিকেই? না মানে এত রাতে এখানে, তাই বললাম। সায়ন্তনের কথায় মেয়েটার চোখ দুটোতে আলতো একটা হাসির ঝিলিক খেলে যায়। ধরে নিন আপনার সাথেই দেখা করতে এসেছিলাম। আমার সাথে? কেন, আসতে পারি না বুঝি? রীতা বলে চলে, কলেজে সবাইকে বলতে শুনেছি আপনি নাকি পামিস্ট্রি জানেন, হাত দেখতে পারেন, খুব ভালো। তা আমার হাতটাও একটু দেখে দেবেন প্লিজ? বলে দেবেন কি লেখা আছে আমার হাতে? এখন না মানে। সায়ন্তন ঠিক কি বলবে বুঝে পায় না। মেয়েটা কয়েক পা এগিয়ে আসে, তারপর ল্যাম্পপোস্টের হলদে আলোর নিচে দাঁড়িয়ে নিজের ম্যানিকিওর করা ফর্সা নরম হাত দুটো বাড়িয়ে দেয় ওর দিকে। মেয়েটার ঠোঁটের কোণে লেগে থাকা চাপা ওই তেরছা হাসির রেখাটা নজর এড়ায় না সায়ন্তনের। কি মনে করে আলতো করে ওর হাত দুটো স্পর্শ করে সায়ন্তন। তারপর মেয়েটাকে নিজের দিকে সামান্য টেনে নিয়ে এসে গাঢ় স্বরে বলে, তোমার হাতে লেখা আছে আমাদের আবার দেখা হবে, বারবার দেখা হবে আমাদের। মেয়েটা কয়েক মুহূর্ত চুপ করে ওর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপরেই খিলখিলিয়ে হেসে ওঠে হঠাৎ। যা বললে সেটা মনে রেখো, কিন্তু তুমি বললে আমাদের দেখা হবে, কথাটা মনে থাকে যেন। অদ্ভুত রহস্য জড়ানো ফিসফিসে গলায় শব্দগুলো সায়ন্তনের দিকে ছুঁড়ে দিয়েই ফুটপাত ক্রস করে হাঁটতে শুরু করে মেয়েটা।
সায়ন্তনের মাথার ভেতর কেমন যেন ঘোর লেগে যায়। বিভোর হয়ে সে তাকিয়ে থাকে ওদিকে। আর তখনই ঘটে যায় ঘটনাটা। কোথা থেকে ফাঁকা শুনশান রাস্তাটার বুক চিরে খ্যাপা ষাঁড়ের মতো এগিয়ে আসে একটা দৈত্যাকার ট্রাক। তারপর সায়ন্তনের কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে পিষে দিয়ে চলে যায় রাস্তা ক্রস করে হাঁটতে থাকা রীতা পাসওয়ানের শরীরটা। একটা গগন বিদারী মর্মন্তুদ আর্তনাদ। সায়ন্তনের সামনে সমস্ত পৃথিবীটা যেন দুলে ওঠে হঠাৎ। ওর চোখের পাতা বেয়ে নেমে আসে ঘন অন্ধকারের চাদর। ঝাপসা চোখে ও দেখে ফুটপাতের ওপর উপুর হয়ে পড়ে আছে রীতার দেহটা। তার মাথার পাশ থেকে ঘন চটচটে আঠালো লালচে একটা তরল করে আসছে। রাস্তার ধারের টিমটিমে হলদে আলোয় ধুয়ে যাচ্ছে তার সমস্ত শরীর। হালকা স্কাই ব্লু কালারের টি শার্টটার জায়গায় জায়গায় লেখে আছে গাঢ় লাল ছোপ। টলতে টলতে কোনো মতে সেদিকে এগিয়ে যায় সায়ন্তন। সমস্ত জায়গাটা জুড়ে যেন লালচে তুলির কোনো বিভৎস আলপনা এঁকে দিয়েছে কেউ। আষ্টে একটা লবণাক্ত গন্ধে গাটা গুলিয়ে উঠছে সায়ন্তনের। তখনই হঠাৎ রীতার দেহটার দিকে নজর যায় ওর। সায়ন্তনের মনে হয় সেটা যেন অল্প অল্প নড়ছে। তবে কি এখনো বেঁচে আছে মেয়েটা? কাঁপা কাঁপা পায়ে আরো খানিকটা এগিয়ে যায় সায়ন্তন। আর ঠিক তখনই শিরশিরে একটা ঠান্ডা বাতাস এসে আলগোছে ছুঁয়ে যায় ওর শরীরটা। দূরে কোথায় খুব করুণ সুরে একটা কুকুর কেঁদে ওঠে। হঠাৎ ওর কাঁধের ঠিক কাছটাতে একটা গাঢ় উষ্ণ নিঃশ্বাসের স্পর্শ এসে লাগে। সায়ন্তন। কেউ যেন মৃদু ফিসফিসে স্বরে ডেকে ওঠে ওর নামটা। চমকে ওঠে সায়ন্তন। কে? চকিতে পেছনে ফিরে চিৎকার করে ওঠেও। কিন্তু কোথায় কে? কেউ তো নেই। শাড়ি দিয়ে দাঁড়ানো ল্যাম্পপোস্টগুলো আর শুনশান ফাঁকা রাস্তাটা যেন ব্যঙ্গ করে ওঠে ওকে। ওর মনে হয় এক্ষুনি যেন ঠিক ওর পেছনেই এসে দাঁড়িয়েছিল কেউ। অথচ মানে এখন তো কেউ কোথাও নেই। মনে মনে খানিকটা অবাকই হয় সায়ন্তন। কিন্তু অবাক হওয়ার এই বোধ করি শুরু ছিল। রাস্তার উপর রীতার দেহটা এতক্ষণ যেখানে উপুর হয়ে পড়েছিল সেখানে এখন আর কিচ্ছু নেই। যেন কোনো এক অদ্ভুত জাদু মন্ত্র বলে সমস্ত জায়গাটা ধুয়ে মুছে সাফ করে দিয়ে গেছে কেউ। এক্ষুনি তো এখানেই পড়েছিল মেয়েটা। এর মধ্যে কোথায় চলে গেল? তাহলে সবটাই কি শুধু চোখের ভুল? ক্লান্ত ধূসর মস্তিষ্ক প্রসূত উদ্ভট কোনো হ্যালুসিনেশন? ওই মেয়েটা, তারপর দ্রুত বেগে ছুটে আসা সেই দৈত্যাকার ট্রাকটা, তারপর আর কিছু ভাবতে পারে না সায়ন্তন। ওর মাথার ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে আসে। অবসাদ আর আতঙ্ক মিশ্রিত অদ্ভুত একটা চোরা স্রোত যেন হিলহিলে কোনো শীতল সরীসৃপের মতো পাকে পাকে উঠে আসতে থাকে ওর শরীর বেয়ে। ঠিক সেই মুহূর্তেই ওর মনে হয় কেউ যেন ওর মাথার ভেতর আলতো ফিসফিস সুরে বলে ওঠে, আমাদের দেখা হবে আমাদের, বারবার দেখা হবে। রীতা পাসওয়ান, মানে ফার্স্ট ইয়ারের সেই চিকনি চামেলি ডানা কাটা সুন্দরী। সে তোর সাথে মাঝরাতে ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে নিজের পা মিস্ট্রি জানতে চাইল, আর তারপর একটা ট্রাক এসে দুম করে তাকে পটকেও দিল। অ্যান্ড দেন বস্তা পচা হরর মুভির মতো সব কিছু একদম গিলি ছু মন্তর ভ্যানিশ হয়ে গেল, তাই তো? ও লা, এ তো পুরো হিন্দি সিনেমা ফেল গুরু। কথা শেষ হতে না হতেই খ্যাক করে হেসে ওঠে অর্ঘ্য। বাকিরাও যোগ দেয় ওর সাথে। আমি সত্যি বলছি, অন গড বলছি ভাই, আমি সত্যি বলছি, বিশ্বাস কর। কাল সত্যিই মেয়েটার সাথে আমার দেখা হয়েছিল। কত কথা বললো মেয়েটা। আর তারপর সায়ন্তনের চোখে মুখে অদ্ভুত একটা অজানা শিহরণ খেলে যায়।
তা বলছি, আজকাল কি বোতলের সাথে সাথে শুকনোটাও শুরু করেছিস নাকি? সায়ন্তন কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কুণালের দিকে চোখ পড়তেই থেমে যায় ও। কুণালের ভ্রু দুটো এখন কুঁচকে গিয়ে ধনুকের মতো বেঁকে গিয়েছে। কপালে জমা হয়েছে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। হাতে ধরা মোবাইল স্ক্রিনটার দিকে অপলকে তাকিয়ে আছে সে। সায়ন্তনের মনের ভেতর হঠাৎ একটা অজানা আশঙ্কা উঁকি দিয়ে যায়। ঠান্ডা নির্লিপ্ত গলায় ও জিজ্ঞেস করে, কিরে, তোকে তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? কুণাল কোনো উত্তর দেয় না। জয় পাশ থেকে ঝুঁকে পড়ে ওর মোবাইল স্ক্রিনটার দিকে। সাথে সাথে অস্ফুট একটা শব্দ বেরিয়ে আসে ওর মুখ থেকে। হোয়াট দ্য... সায়ন্তন সপ্রশ্ন চোখে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে চুপচাপ। কুণাল কাঁপা কাঁপা হাতে নিজের ফোনটা এগিয়ে দেয় ওর দিকে। সেটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই মুহূর্তে স্থির হয়ে যায় সায়ন্তন। কুণালের ফোনের স্ক্রিনে এখন ওর ফেসবুক নিউজ ফিডটা ওপেন হয়ে আছে। সেখানে জলজল করছে একটা পোস্ট। পোস্টের মেয়েটাকে সায়ন্তন চেনে, খুব ভালোভাবে চেনে। চোখের সেই তীক্ষ্ণ চাহনি, সেই একটা চাপা হাসি। পোস্টের ক্যাপশনে লেখা, যেখানেই থাকো ভালো থেকো, রেস্ট ইন পিস রীতা। রীতা, রীতা পাসওয়ান। অস্ফুটে নামটা উচ্চারণ করে সায়ন্তন। ওর চোখের দৃষ্টি বিস্ফারিত, হাত দুটো থরথর করে কাঁপছে। কাল কাল রাতে আমার সাথে এই মেয়েটারই দেখা হয়েছিল। মাথার চুলগুলো খামছে ধরে একটানা প্রলাপের মতো কথাগুলো উচ্চারণ করে সায়ন্তন। সেটা কোনোভাবেই পসিবল নয় অন্তু। রীতা গত 1 সপ্তাহ ধরে একটা ট্যুরে ছিল। আজ সকালে সেখান থেকে ফিরতে গিয়েই একটা ট্রাকের সাথে... তুই পোস্টের কমেন্ট সেকশনটা দেখ, বুঝতে পারবি। কুণালের কথার প্রত্যুত্তরে কোনো জবাব দেয় না সায়ন্তন। বাট হাউ ইজ দিস পসিবল ইয়ার? তুই আগে থেকে অ্যাক্সিডেন্টটা... জয়ের কথায় ধীরে ধীরে মুখ তোলে সায়ন্তন। আমি জানি না, আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমি বিড়বিড় করে কথাগুলো বলতে বলতে উঠে দাঁড়ায় সায়ন্তন। ওর মাথার ভেতর সেই চিনচিনে যন্ত্রণাটা এখন আবার ফিরে এসেছে। ওর মনে হয় মাথার ভেতর কেউ যেন হাতুড়ি দিয়ে জোরে জোরে বাড়ি মেরে চলেছে ক্রমাগত। সায়ন্তন। ফিসফিসে একটা মিহি সুরেলা কণ্ঠ। কে কে? চিৎকার করে ধরফড়িয়ে বিছানা ছেড়ে উঠে বসে সায়ন্তন। আবার সেই দুঃস্বপ্ন। কেউ কোথাও নেই। ঘরের ভেতরটা এখন ঘুটঘুটে অন্ধকার। নাইট বাল্বটাও জ্বলছে না, সিলিং ফ্যানটাও বন্ধ হয়ে গেছে। পাওয়ার কাট হয়েছে সম্ভবত। বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে সেটার স্ক্রিনটা অন করার চেষ্টা করে সায়ন্তন, কিন্তু মোবাইলটা অন হয় না, ব্যাটারি ডেড। দূর বাবা। মুখ দিয়ে বিরক্তিসূচক একটা শব্দ করে বিছানার উপর মোবাইলটা ছুঁড়ে ফেলে সায়ন্তন। আর তখনই শব্দটা আবার কানে আসে। কেউ যেন ওর ঠিক কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে ডেকে ওঠে ওর নামটা। সেই এক ঝিম ধরা সুরেলা ডাক। কে কে আছো এখানে? কে? সায়ন্তনের নিজের প্রশ্নগুলোই ফাঁকা ঘরের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে আবার, কিন্তু তার কোনো উত্তর আসে না। হঠাৎ দরজার পাল্লা দুটোর উপর একটা মৃদু খটখট শব্দ শোনা যায়, যেন কেউ বাইরে থেকে ধাক্কা মারছে দরজায়। এত রাতে আবার কে এলো? নিচতলার বাড়িওয়ালাদের কেউ? কে? কোনো উত্তর আসে না। শুধু পাল্লার উপর ধাক্কার মাত্রাটা আরও খানিকটা বেড়ে ওঠে। ধীর পায়ে বিছানা ছেড়ে নেমে আসে সায়ন্তন। অন্ধকারই এগিয়ে যায় দরজার দিকে অনেকটা আন্দাজ করে। কে বাইরে? কে আছো বাইরে? দরজার বাইরের ধাক্কার শব্দটা থেমে যায় হঠাৎ। কয়েক মুহূর্ত নীরবতার পর চাপা একটা খিলখিলে হাসির শব্দ ভেসে আসে।
আমাদের দেখা হবে, বারবার দেখা হবে আমাদের। দেখো, আমি এসেছি তোমার সাথে দেখা করতে। দেখো দেখো দেখো। সায়ন্তন অনুভব করে ওর শরীরের ভেতর একটা প্রকাণ্ড সরীসৃপ যেন দুবড়ে মুচড়ে আড়মোড়া ভেঙে জেগে উঠছে একটু একটু করে। অস্ফুট একটা জান্তব আর্তনাদ চাপা গোঙানির মতোর গলা চিরে বেরিয়ে আসে, কিন্তু সেই আর্তনাদের শব্দকে ছাপিয়ে একরাশ দমকা হাওয়ার মতো ভেসে আসে একটা খিলখিলে হাসির শব্দ। সেই অপার্থিব হাসির ঢেউ যেন মুহূর্তে টুকরো টুকরো হয়ে আছড়ে পড়ে সমস্ত ঘরটাতে। সামথিং ইজ ভেরি 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 রং। কিছু একটা ঠিক হচ্ছে না ভাই। কোথাও তো একটা কিছু গোলমাল হয়েছে। একটা কিছু গোলমাল নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। আচ্ছা, চিল রিল্যাক্স। তুই আগে একটু শান্ত হয়ে বস। সায়ন্তনকে ধাতস্থ করার চেষ্টা করে কুণাল। তারপর ওর কাঁধে একটা হাত রেখে জিজ্ঞেস করে, তোর কি হয়েছে বলতো অন্তু? কদিন ধরেই দেখছি। আমি সত্যিই জানি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। এসব কি হচ্ছে আমার সাথে? আরে কি হয়েছে সেটা তো বল। কিসের কথা বলছিস তুই? কি হচ্ছে? আজ সানডে, কলেজ বন্ধ। সকাল সকালে কুণালের মোবাইলে সায়ন্তনের কল এসেছিল। সায়ন্তনের কথাবার্তা শুনে ওকে ভীষণ ফ্রাস্ট্রেটেড মনে হচ্ছিল। ফোনে ওর কথার বিন্দু বিসর্গ বুঝতে পারেনি কুণাল। শুধু এটুকু বুঝেছিল যে কিছু একটা বিষয় নিয়ে প্রচণ্ড টেন্সড হয়ে আছে ছেলেটা। তাই আর দেরি করেনিও। বাইক নিয়ে সোজা সায়ন্তনের মেসে চলে এসেছে। আর এসে থেকেই দেখছে সায়ন্তন কেমন যেন আপসেট হয়ে আছে। চোখ মুখ ভীষণ অস্থির দেখাচ্ছে তার। চোখ দুটো লালচে হয়ে আছে, মাথার চুল উস্কো খুস্কো, দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমোয়নি। কুণালের কথায় প্রথমটায় মাথা নিচু করে খানিকক্ষণ চুপচাপ বসে থাকে সায়ন্তন। তারপর ঠান্ডা গলায় বলে, তোর মনে আছে সেদিনের সকালে ক্যান্টিনে ওই অঙ্কিতার ব্যাপারটা? তারপর জয় আর রুচিরার কেসটা? বিশ্বাস কর, আমি ওগুলোর একটাও জানতাম না। কেমন যেন হঠাৎই বেরিয়ে গেল কথাগুলো। তো তাতে কি হয়েছে? হতেই পারে কোইন্সিডেন্টালি মিলে গেছে। এতে এত কোইন্সিডেন্ট? রিয়েলি? আচ্ছা, ইন্টারভিউতে তো সিলেকশন হওয়ার খবরটা, ওটা তো তুই ছাড়া আর কারুর জানার কথা নয়। তাহলে ওটা আমি জানলাম কি করে? দেন পিসিএস স্যারের ওই হার্ট অ্যাটাকের ব্যাপারটা, আর লাস্টলি রিতার অ্যাক্সিডেন্টটা, ওটা কীভাবে এক্সপ্লেন করবি তুই? কোইন্সিডেন্ট একবার হতে পারে, দুবার হতে পারে কুণাল, কিন্তু বারবার নয়। আচ্ছা ধর, তোর কথা না হয় মেনে নিলাম, তুই মডার্ন নস্ট্রাডামাস হয়ে গেছিস। বাট তাতে প্রবলেমটা কোথায়? কলেজে তো এমনিতেই এসব পামিস্ট্রি নিয়ে ভরং করেই থাকিস। এখন না হয় ওটাই সত্যি সত্যি করবি। এতে তো তোর আরও ভালোই হলো বরং। তুই বুঝতে পারছিস না কুণাল। সজোরে নিজের হাঁটুর ওপরই একটা চাপড় মারে সায়ন্তন। আমি কাউকে বোঝাতে পারবো না আমার সাথে কি হচ্ছে। সবাই আমাকে পাগল ভাববে। ইনফ্যাক্ট আমার নিজেরই মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি। সারাক্ষণ মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন মাথার ভেতর একটা করে আলপিন গেঁথে দিচ্ছে। রাতে ঘুমোলেই অদ্ভুত সব দুঃস্বপ্ন দেখছি। উদ্ভট সমস্ত হ্যালুসিনেশন হয়। কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে যায় সায়ন্তন। কুণাল প্রথমটায় কি উত্তর দেবে ভেবে পায় না।
তারপর কি যেন খানিক ভেবে নিয়ে বলে, আমার মনে হয় তুই বেশি ভাবছিস, তোর রেস্টের প্রয়োজন। আর কয়েকদিন ওই ভুলভাল খাওয়া একটু বন্ধ রাখ, তাহলেই দেখবি আবার সব ঠিক হয়ে গেছে। সায়ন্তন কোনো উত্তর দেয় না। ওর বুক চিরে ক্লান্ত একটা গভীর দীর্ঘশ্বাস উঠে আসে শুধু। কেমন যেন হতাশ দেখায় ওকে। কুণাল উঠেই পড়তে যাচ্ছিল, হঠাৎ টেবিলের ওপর কিছু একটা দেখে থমকে দাঁড়িয়ে পড়েও। জিনিসটা হাতে তুলে নিয়ে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে জিজ্ঞেস করে, আরে এই স্কালটা আবার কোথায় পেলি? বেশ ইন্টারেস্টিং তো। মাঝারি সাইজের একটা মাথার খুলি, রংটা কেমন যেন ফ্যাকাশে হলদেটে হয়ে গেছে। জিনিসটার গায়ে কয়েক জায়গায় মাটির মতো গুঁড়ো গুঁড়ো কি যেন লেগে আছে। খুলিটাকে দেখে মনে হয় সেটা সম্ভবত চতুষ্পদ কোনো প্রাণীর। চোখের জায়গায় নিষ্প্রাণ অন্ধকার দুটো কোটর নিয়ে স্থির হয়ে তাকিয়ে আছে মৃত প্রাণীটা। এটার কথা সায়ন্তনের মাথা থেকে বেরিয়ে গেছিল এক প্রকার। কুণালের হাতে জিনিসটা দেখে সেদিনের কথাটা আবার মনে পড়ে যায় ওর। কি একটা কাজে একটু স্টেশনের দিকে যেতে হয়েছিল সেদিন। আসার পথেই দেখা হয় লোকটার সাথে। মাথার ওপর ঝাঁঝা করছিল বৈশাখ মাসের ঠাঠা পোড়া রোদ। তার মধ্যেই ফুটপাতের ওপর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসেছিল ফেরিওয়ালার দল। বাকিদের মতোই রাস্তার এক কোণে বসেছিল লোকটা। বয়সের ভারে জর্জরিত অসংখ্য বলিরেখাক্রান্ত বিবর্ণ পাণ্ডুর একটা মুখ, নিষ্প্রভ স্থির হলদে চোখ দুটো প্রায় কোটরাবৃত, ঠোঁটের কোণে অদ্ভুত একটা মিহি হাসির প্রলেপ। লোকটার সামনে চটের ওপর অনেক কিছু রাখা ছিল, ভারী অদ্ভুত সমস্ত জিনিস। শুকনো কালো হয়ে যাওয়া মরা গাছের ডাল, ছোট বড় নানান রকমের হাড়ের টুকরো, লালচে কাপড়ে মোড়া বিকট দর্শন ভাঙাচোরা সব মাটির পুতুল, পুঁথির মালা, এইসব আরও কত কি। সেসবের মধ্যেই এক কোণে অবহেলায় পড়েছিল এই অদ্ভুত জিনিসটা। জিনিসগুলো দেখে মনে মনে খানিক অবাকই হয়েছিল সায়ন্তন। এগুলো দিয়ে কি করবে লোকটা? এসব জঞ্জাল কারা কিনবে? লোকটাকে এ তল্লাটে সে আগে কখনো দেখেওনি। সায়ন্তনের মনে হয়েছিল লোকটাও যেন তার দিকেই তাকিয়ে আছে। কি মনে হতে দোকানটার দিকে এগিয়ে গিয়েছিল। লোকটা তখনও স্থির শীতল দৃষ্টিতে দেখে চলেছিল ওকে। সায়ন্তন পায়ে পায়ে দোকানটার সামনে গিয়ে দাঁড়াতেই লোকটার ঠোঁটের কোণে লেগে থাকা হাসির রেখাটা আরও খানিকটা প্রশস্ত হয়েছিল। সামনে রাখা জিনিসগুলোর মধ্যে থেকে একটা মাঝারি সাইজের খুলি দেখিয়ে আকর্ণ হেসে অদ্ভুত ঘ্যাস ঘ্যাসে গলায় বিড়বিড় করে লোকটা বলেছিল, ले जाइए ना बाबूजी, ले जाइए, एकदम असली चीज আছে, एकदम असली चीज আছে, और कहीं मिलবে না, और कभी भी না। লোকটার কথাগুলোর মধ্যে কি যেন ছিল, কেমন যেন রোগ হয়ে চেপে যায় সায়ন্তনের। এক প্রকার ঝুঁকির মাথাতেই সেদিন কিনে ফেলে এই অদ্ভুত জিনিসটা। দাম মিটিয়ে ও চলেই আসছিল প্রায়, তখনই আবার ওকে পিছু ডাকে লোকটা। बाबूजी, इसे इसे बहुत संभाल के रखना बाबूजी, ध्यान रखना इसका। अगर अगर इसको काबू में रख पाए तो ये आपको राजा भी बना सकता है, मगर मगर ध्यान रखना, क्योंकि क्योंकि अगर आपकी वजह ये आप पे काबू कर लेगा तो फिर। না, আর কিছু বলেনি লোকটা। তার ঠোঁটের কোণে আবার সেই নিঃশব্দ চাপা হাসির রেখাটা ফুটে উঠেছিল কেবল। ভারী অদ্ভুত সেই হাসি, কেমন যেন অস্বস্তি হয়েছিল সায়ন্তনের। কিরে, কি এত ভাবছিস? কুণালের ডাকে হুঁশ ফেরে সায়ন্তনের। কোনো মতে ইতস্তত ভাবটা কাটিয়ে ওঠে, বলে, কই কিছু না তো, কিছু না। কুণাল হাতের জিনিসটা ততক্ষণে টেবিলের ওপর নামিয়ে রেখেছে আবার। সামান্য হেসে ও জিজ্ঞেস করে, আরে এটা কবে কিনলি? কি কাজে লাগবে রে? সায়ন্তন কিছু একটা উত্তর দিতে গিয়েও চুপ করে যায়। মুহূর্তে ওর কপালে ভাঁজ খেলে যায়, চোখের দৃষ্টি চঞ্চল হয়ে ওঠে হঠাৎ। ওকে দেখে মনে হয় যেন কিছু একটা মনে পড়ে গিয়েছে ওর। সপ্তাহখানেক আগে, মানে মানে বিড়বিড় করে আপন মনেই কথাগুলো উচ্চারণ করে সায়ন্তন।
কিরে, কি হলো তোর? কুণালের কথায় উদ্ভ্রান্তের মতো ওর দিকে তাকায় সায়ন্তন। উঠে দাঁড়াতে গিয়েও বিছানার একপাশে ধপ করে বসে পড়ে আবার। এখন ওর চোখের দৃষ্টি টেবিলে রাখা সেই অদ্ভুত খড়িটার দিকেই স্থির হয়ে আছে। ওর মনে হয় সেটাও যেন তার নিরেট অন্ধকার চোখ দুটোর কোটরগুলোর আড়াল থেকে নিষ্পলক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। হঠাৎ হঠাৎ সেদিনের সেই ফেরিওয়ালা লোকটার ঠোঁটের কোণে লেগে থাকা সেই অদ্ভুত অস্বস্তিকর হাসিটা আবারও মনে পড়ে যায় সায়ন্তনের। আমার মনে হয় যা কিছু হচ্ছে কোথাও না কোথাও সেসব কিছুর সাথে এই জিনিসটার কিছু একটা কানেকশন তো নিশ্চয়ই আছে। কি সব বলছিস অন্তু? আমি তো কিছুই বুঝতে পারছি না। কুণালের কথার আর কোনো উত্তর দেয় না সায়ন্তন। ধীরে ধীরে উঠে দাঁড়ায়ও। তারপর পায়ে পায়ে এগিয়ে যায় টেবিলটার দিকে। খুলিটা এখনো একই রকম নিষ্পৃহ শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। হাত বাড়িয়ে টেবিল থেকে জিনিসটা তুলে নেয় সায়ন্তন। তারপর পায়ে পায়ে এগিয়ে যায় দরজার দিকে। আরে অন্তু, তুই কি শুনতে পাচ্ছিস না? আরে অন্তু, এই অন্তু, কি হলো তোর? পেছন থেকে কুণালের ডাক ভেসে আসে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ করে না সায়ন্তন। খোলা দরজা পেরিয়ে বাইরের দিকে পা বাড়ায়ও। ঘরের দরজা খুলে ভেতরে ঢোকে সায়ন্তন। জিনিসটাকে সোজা গঙ্গায় ফেলে এসে মনটা এখন অনেকটাই হালকা লাগছে ওর। মনের ওপর এতদিন ধরে চেপে থাকা অস্বস্তিটা একটু কমতেই আজ সারা সন্ধেটা বাইরে কাটিয়েছে ও। ঘড়িতে রাত প্রায় 11টা বাজছে। নিচের তলার বাড়িওয়ালারা 10টার মধ্যেই আলো নিভিয়ে দেয়। তারা এতক্ষণে সম্ভবত ঘুমিয়েও পড়েছে হয়তো। বড় রাস্তার ধারে টিমটিম করে হলদে ল্যাম্পপোস্টের আলোটা জ্বলছে। দু একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে এদিক ওদিক। ঘরের আলোটা জ্বালিয়ে বিছানার উপর শরীরটা এলিয়ে দেয় সায়ন্তন। আর তখনই প্রথমবারের মতো ওর চোখ যায় টেবিলের দিকে। সেদিকে চোখ পড়তেই চমকে ওঠেও। দুটো স্থির শীতল অন্ধকার চোখ একদৃষ্টে ওর দিকেই তাকিয়ে আছে। সেই চোখে যেন লেগে আছে একটা তির্যক ব্যঙ্গের দৃষ্টি। এটা আবার এখানে কি করে এলো? এটা তো আমি... তৎক্ষণাৎ প্রায় লাফ দিয়ে ওঠে সায়ন্তন। নিজের চোখেই যেন বিশ্বাস হয় না ওর। সেই অদ্ভুত দর্শন খলিটা এখনো টেবিলের ওপরই রাখা আছে, ঠিক যেমনটা রাখা ছিল সকালে অবিকল সেই রকম। স্থির শীতল অন্ধকার দৃষ্টি মেলে অপলকে ওর দিকেই তাকিয়ে আছে সেটা। সায়ন্তনের মাথার ভেতর সবকিছু কেমন যেন ওলট পালট হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই দরজার বাইরে থেকে ঠিক সেই গত রাতের মতো এক মৃদু খটখট শব্দ ভেসে আসে। ফিসফিসে সুরেলা কণ্ঠে কে যেন আলতো স্বরে ডেকে ওঠে ওর নামটা। সায়ন্তন, সায়ন্তন। সায়ন্তনের মনে হয় ওর চোখের সামনে সবকিছু যেন মুহূর্তে অন্ধকার হয়ে আসছে। মনে হয় মাথার ভেতর যেন অজস্র আলপিন ফোটাচ্ছে কেউ। হঠাৎ ওর চোখের সামনে ভেসে ওঠে একটা মুখ। বয়সের ভারে জর্জরিত, অসংখ্য বলিরেখাক্রান্ত বিবর্ণ পাণ্ডুর একটা মুখ। স্থির নিষ্প্রভ হলদে চোখ দুটো কোটরাবৃত প্রায়। ঠোঁটের কোণে সেই অদ্ভুত একটা মিহি হাসির প্রলেপ। मगर ध्यान रखना, क्योंकि अगर आपकी वजह ये याद पे काबू कर लेगा तो फिर... এই কদিনে স্টেশন চত্বরের সমস্ত ফুটপাথগুলোতে আতিপাতি করে খোঁজ নিয়েছে সায়ন্তন, কিন্তু না, সেই দোকানিকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। অনেকে জিজ্ঞেস করেও দেখেছে, তবে কিছুই লাভ হয়নি। কেউ তার ব্যাপারে কিছুই বলতে পারেনি। এদিকে প্রতিনিয়ত ঘটে চলা অদ্ভুত ঘটনার রেশ যেন ক্রমশ বেড়েই চলছে প্রতিদিন। যত দিন যাচ্ছে রাতের দুঃস্বপ্নগুলো যেন আরো বেশি করে চেপে বসতে চাইছে। এখন তো রাত্রি নামলেই আতঙ্কের প্রহর যেন গ্রাস করতে আসে ওকে। নৃশংস বিভীষিকার দল তার হিংস্র দাঁত নখ বের করে যেন বসে থাকে আঁধার নামার প্রতীক্ষায়। সায়ন্তনের মনে হয় সব সময় যেন অসংখ্য অদৃশ্য চোখ স্থির নিষ্পলক দৃষ্টিতে নজর রেখে চলেছে শুধুমাত্র তার ওপর। কারো অস্ফুট পদধ্বনি নিঃশব্দে ওকে অনুসরণ করে চলেছে রোজ।
আজকাল কোনটা যে দুঃস্বপ্ন আর কোনটা যে বাস্তব সবটাই যেন ধূসর জলছবির মতো আবছা হয়ে উঠেছে ওর কাছে। রাত বাড়লেই এই চার দেওয়ালের ছোট ঘরটা যেন একটা জীবন্ত বিভীষিকার রূপ নেয় সায়ন্তনের কাছে। ঘড়ির কাঁটা এখন আন্দাজ কটার ঘর ছুঁয়েছে কে জানে। সমস্ত ঘরটা নিস্তব্ধ নিকষ অন্ধকারে ছেয়ে আছে। পাওয়ার কাট কদিন ধরে এই এক নতুন উপসর্গ যুক্ত হয়েছে। রাত্রে এই মোটামুটি 11:30টার ঘর পেরোলেই লোডশেডিংয়ের উপদ্রব শুরু হয়। কোথাও কোনো আলোর চিহ্ন মাত্র নেই। শুধুমাত্র জানলার শার্সির ফাঁক দিয়ে এক টুকরো ক্ষীণ চাঁদের আলো এসে পড়েছে ঘরের মেঝেতে। বিছানার উপর জড়সড় হয়ে হাঁটু মুড়ে চুপচাপ বসেছিল সায়ন্তন। ঘড়ির কাঁটার একঘেয়ে টিকটিক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই কোথাও। গাঢ় নৈশব্দের প্রহর যেন রাতের সমস্ত শরীর জুড়ে নিঝুম হয়ে ছড়িয়ে আছে অধীর কোনো প্রতীক্ষায়। কান পেতে শোনার চেষ্টা করে সায়ন্তন। দরজার বাইরে কোনো 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 শব্দ আসছে কি? 1 মিনিট, 2 মিনিট, একটার পর একটা নিস্তব্ধ মুহূর্ত কেটে যায়, কিন্তু না, কোনো শব্দ আজ আর শোনা যায় না। ঘরের কোনো এক কোণে কিচকিচে শব্দ করে একটা ইঁদুর ডেকে ওঠে শুধু। মনে মনে খানিক নিশ্চিত হয় সায়ন্তন, গত দুরাতের মতো আজও সম্ভবত দরজার বাইরে সেই বিভীষিকাময় শব্দ শোনা যাবে না নিশ্চয়ই। তবে কি সে ফিরে গেছে? কথাটা ভাবতেই সায়ন্তনের বুক চিরে একটা শান্তির দীর্ঘ নিঃশ্বাস উঠে আসে। হঠাৎ হঠাৎ জানলার শার্সিতে বাতাসের মৃদু শব্দ হতেই আবারও সজাগ হয়ে ওঠে সায়ন্তন। ঘরের ভেতরটা হঠাৎই কেমন যেন গুমোট হয়ে উঠেছে। ভারী বদ্ধ বাতাস যেন ছটফট করছে ওই ছোট্ট ঘরটার চার দেওয়ালের ভেতর। নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে ভীষণ। সায়ন্তনের মনে হয় এখনই উঠে গিয়ে ঘরের সবকটা জানলা খুলে না দিলে দম বন্ধ হয়ে মারা পড়বে সে। পায়ে পায়ে বিছানা ছেড়ে বন্ধ পাল্লাগুলোর দিকে এগিয়ে যায় সায়ন্তন। আর তখনই হঠাৎ শব্দটা প্রথমবারের জন্য কানে আসে ওর। অদ্ভুত একটা খসখস শব্দ। কিছু একটা যেন খুব কষ্ট করে শরীরটাকে টেনে হিঁচড়ে মেঝের উপর হামাগুড়ি দিয়ে ঘষতে নিয়ে চলেছে। মেঝেটা যেন হঠাৎ করেই কেমন একটা ঠান্ডার স্যাঁতস্যাঁতে মনে হয় সায়ন্তনের। একটা একটা করে নিষ্পন্দ মুহূর্ত কেটে যায়। খসখস শব্দটা একটু একটু করে ক্রমশ এগিয়ে আসছে সায়ন্তনের দিকে। আর হয়তো কয়েকটা মুহূর্ত, তারপরেই এক পা করে পিছন দিকে হাঁটতে থাকে সায়ন্তন। কে কে? অজান্তেই যেন প্রশ্নটা করে ফেলেও, কিন্তু কোনো উত্তর আসে না। পেছুতে পেছুতে ঘরের একদম শেষ কর্নারে এসে দাঁড়ায় সায়ন্তন। আর কোথাও যাওয়ার উপায় নেই। ঠিক তখনই ওর চোখে পড়ে থাকে জানলা দিয়ে আসা এক ফালি চাঁদের আলোটা এখন তার শরীরের উপরে এসে পড়েছে। রীতা! অস্ফুট একটা আর্তনাদের মতো নামটা উচ্চারণ করে সায়ন্তন। হ্যাঁ, রীতা পাসওয়ান। এক নির্জন বিনিদ্র রাত্রির বুকে যার সাথে প্রথম দেখা হয়েছিল তার, সেই রীতা পাসওয়ান। কিন্তু কোথায় গেল তার সেই অপরূপ দেহসৌষ্ঠব? ম্যানিকিওর করা তার সুন্দর ফর্সা আঙুলগুলো থেকে চামড়া শুদ্ধ নখ এখন যেন উপড়ে এসেছে প্রায়। পাতলা নরম গোলাপি ঠোঁটচোরার নিম্নাংশটা ঝুলে আছে। চোয়ালের একটা দিক নেই, মাথার খুলির পাশটা ফেটে চৌচির। কোমরের নিচ থেকে কিছুই আর অবশিষ্ট নেই। চাকার নিষ্ঠুর লেহনে সবটাই পিষে গেছে প্রায়। সেই অবস্থাতেই শরীরটাকে টেনে হিঁচড়ে একটু করে সায়ন্তনের কাছে, আরো কাছে এগিয়ে আসছে সে। কাঁধের পাশ থেকে প্রায় ঝুলে পড়া একটা হাত সে বাড়িয়ে দিয়েছে ওর দিকে। তার ঘষ্টে যাওয়া রক্তাক্ত ছিন্ন ভিন্ন ঠোঁটে এখন ফুটে উঠেছে অদ্ভুত এক অপার্থিব হাসির রেশ। সে হাসছে। বড় বিভৎস সেই হাসি। তুমি বলেছিলে না আমাদের দেখা হবে?
বারবার দেখা হবে আমাদের। দেখো, আমি আমি এসেছি তোমার সাথে দেখা করতে। দেখো দেখো দেখো। সায়ন্তন চিৎকার করতে চায়, কিন্তু কিন্তু পারে না। গলা দিয়ে এক ফোঁটাও শব্দ বের হয় না ওর। ওর মনে হয় ওর পা দুটো মেঝের সাথে পেরেক দিয়ে যেন কেউ গেঁথে দিয়েছে। একটা হিলে হিলে ঠান্ডা স্রোত মেঝে থেকে একটু একটু করে ওর শরীর বেয়ে উঠে আসতে থাকে ক্রমশ। তখনই হঠাৎ পাশের টেবিলটার দিকে চোখ যায় ওর। একজোড়া স্থির শীতল চোখ নিষ্পন্দিত গাঢ় অন্ধকার মেলে তাকিয়ে আছে ওরই দিকে। সেই খুলিটা টেবিলের ওপর একইভাবে রাখা আছে জিনিসটা। আর সহ্য হয় না সায়ন্তনের। চোখ বন্ধ করে টেবিল থেকে জিনিসটা তুলে নিয়ে সজোরে সেটাকে মেঝেতে আছড়ে ফেলেও। আবারও কয়েকটা নিস্তব্ধ ঘন নির্জন মুহূর্ত পেরিয়ে যায়। ধীরে ধীরে চোখ খোলে সায়ন্তন। না, কোথাও তো আর কিচ্ছু নেই, শুধু মেঝের ওপর দুখণ্ড ছড়িয়ে আছে সেই খুলিটা। সেদিকে তাকিয়ে সায়ন্তনের বুক থেকে একটা স্বস্তির দীর্ঘশ্বাস উঠে আসে। তবে নিজের উপর খানিক বিরক্তও লাগে। এই সহজ বুদ্ধিটা এতদিনে মাথায় আসেনি ওর। বিছানার উপর ফেলে আসা সায়ন্তনের ফোনটা সশব্দে আর্তনাদ করে ওঠে হঠাৎ। এত রাতে আবার কে ফোন করছে? পায়ে পায়ে বিছানার দিকে এগিয়ে যায় সায়ন্তন। কুণালের নম্বর থেকে কল আসছে। এত রাতে কুণালের আবার কি দরকার? মনে মনে খানিকটা অবাক হয়েই ফোনটা রিসিভ করে সায়ন্তন। সাথে সাথেই উপরান্ত থেকে কুণালের উত্তেজিত গলা ভেসে আসে। হ্যালো হ্যালো অন্তু, আমি আমি যা যা বলছি সেগুলো একটু মন দিয়ে শোন। সেদিন তোর বাড়ি থেকে বেরিয়ে আসার পর থেকেই কেন জানি না তোর কথাগুলো আমার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। তারপর তুই যখন বললি যে সেই খুলিটা ফেলে আসার পরে ওটা আবার ফিরে এসেছে, তোর মনে আছে তখন স্কালটার একটা ছবি আমি তোকে সেন্ড করতে বলেছিলাম? কি মনে হতে ছবিটা নিয়ে কদিন ঘাটাঘাটিও করি আমি। আর তাতেই ছবিটা জুম করে স্কালটার একপাশে অদ্ভুত একটা নকশা চোখে পড়ে আমার। নকশাটা আমার তখনই কেমন একটা চেনা চেনা লেগেছিল। মনে হয়েছিল এই সাইনটা আমি আগেও কোথাও একটা দেখেছি হয়তো, তবে কোথায় যে দেখেছি সেটা মনে পড়ছিল না কিছুতেই। আজ একটু আগেই হঠাৎ করে ব্যাপারটা খেয়াল পড়ে আমার। ওই কদিন আগে ইন্টারনেটে একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে একটা ছবিতে দেখেছিলাম লোগোটা। আসামে মায়াং নামের একটা প্রত্যন্ত উপজাতি গ্রাম আছে। সেখানে এখনও লোকজন তন্ত্র মন্ত্র ভূত প্রেত পিশাচ এসবে বিশ্বাস করে। এমনকি এও বলা হয় যে সেখানে নাকি এখনও নরবলির প্রচলন আছে। তবে এই গ্রামের বলি প্রথা নিয়ে অদ্ভুত কিছু গল্প শোনা যায়। লোকে বলে এই গ্রামে যেসব পশু বলি দেওয়া হয় সেগুলো নাকি আসলে কোনো জাদুমন্ত্র বলে পরিবর্তিত হয়ে যাওয়া হতভাগ্য মানুষ। বলির পরে প্রদত্ত জীবটির করটি নাকি বিশেষ কিছু উপায়ে সংরক্ষণ করে রাখা হয়। এই সমস্ত খুলিগুলোর অদ্ভুত কিছু ক্ষমতা আছে। এদের নিয়ন্ত্রণে রাখতে জানলে এরা নাকি প্রথম দিকে মানুষের যে কোনো ইচ্ছে পূরণ করতে পারে, সামনে ঘটতে চলা ভবিষ্যৎ সম্পর্কে নিখুঁত বিবরণ দিতে পারে। কিন্তু এদের শক্তি সম্পর্কে ঠিকঠাক ধারণা না থাকলে এরা নাকি ধীরে ধীরে এদের যে নিয়ন্ত্রক তার মস্তিষ্কের উপরই নিয়ন্ত্রণ করতে শুরু করে। এমনকি তাদের সমস্ত সত্তার উপরেও একটু একটু করে প্রভাব বিস্তার করে এরা। ফলস্বরূপ মানুষটা ধীরে ধীরে সম্পূর্ণ উন্মাদেও পরিণত হতে পারে। আর একবার এদের নাগালে এলে তার থেকে সহজে মুক্তি মেলে না। ফেলে দিলেও বারবার ফিরে আসে তারা। এদের বিনাশ নেই। আর কেউ যদি ভুল করেও এদের নষ্ট করতে চায় তবে তার পরিণামও হয় ভয়াবহ। কারণ খুলিটা নষ্ট করার সাথে সাথে ব্যক্তি নিজেও মারা যায়। তার উপর নেমে আসে এক নৃশংস ভয়াবহ মৃত্যু। তাই বলছি, কোনো হঠকারী সিদ্ধান্ত এখনই নিস না। খুলিটা যেমন আছে সেরকমই থাকতে দে। বাকিটা কাল সকালে এসে আমি দেখছি। তুই চিন্তা করিস না, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে।
আর শোন, ওই আর্টিকেলটা তোর হোয়াটসঅ্যাপে সেন্ড করলাম, পারলে একবার দেখে নিস। হ্যালো হ্যালো অন্তু, তুই শুনছিস? আর কোনো উত্তর আসে না। যান্ত্রিক একটা শব্দ করে ডিসকানেক্ট হয়ে যায় লাইনটা। ফোনটা কেটে যেতেই কুণালের নম্বর থেকে সায়ন্তনের হোয়াটসঅ্যাপে টিং করে একটা মেসেজ ঢোকে, একটা পুরনো আর্টিকেলের লিঙ্ক। কিন্তু সেটা আর ওপেন করে দেখা হয় না সায়ন্তনের। ওর ঠোঁটে ততক্ষণে ফুটে উঠেছে অদ্ভুত এক বিকৃত অপার্থিব হাসি। একটা কণ্ঠস্বর, একটা ফিসফিসে মোহময়ী কণ্ঠস্বর যেন হাত ছানি দিয়ে কাছে ডাকছে ওকে। এসো আমার কাছে এসো, এসো, দেখা করবে না আমার সাথে সায়ন্তন? দেখা করবে না, করবে না দেখা? আমাদের যে এখনো অনেকবার দেখা হওয়া বাকি সায়ন্তন। আজ কাহন আপনাদের শোনালো স্ত্রীর কলমে অপার্থিব। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ গল্পতে একটা লাইক করে কাহনে একটা সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি। আজকের গল্পের সম্পূর্ণ কৃতিত্ব টিম কাহনের সদস্যদের, কাজেই কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না। গল্প পাঠে ছিল অরিজিৎ, অন্তুর চরিত্রে আমি অর্ণব, রীতা পাসওয়ান সঙ্গীতা, অঙ্কিতা অলিভিয়া, কুণাল সিদ্ধার্থ, রজত সৌমিক, জয় তমজিৎ, অর্ঘ্য আবির, কলেজ ছাত্র নীল এবং রহস্যময় বিক্রেতার চরিত্রে কৃষ্ণময়। সম্পাদনা কথা আবহ সৃষ্টি স্টুডিও, পর্ব পরিচালনা টিম কাহন। তাহলে আজ এই পর্যন্তই। খুব শিগগিরই আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন।